হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। বরাবরের মতো তারই আছি তোমাদের সাথে। আজকে রয়েছে তোমাদের অনুরোধের একটি উপন্যাস, সেটি হচ্ছে সুইসাইড নোট। সুইসাইড নোট উপন্যাসটি লিখেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম রাজন। তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি শুরু করি। মাঝারি আকৃতির আবদ্ধ রুমে তখনও বেজে চলছে হাঙ্গেরিয়ান সুইসাইড সং দ্য গ্লুমি সানডে। বেজে আসছে কিছু লাইন, সেগুলোর ভাবার্থ ছিল এমন: প্রিয়তমা, আমি চাই আমার স্বপ্নরা তোমাকে আর ঝেঁকে না বসুক। এর হৃদয় তোমাকে বলে যাচ্ছে আজ ঠিক কতটা চেয়েছিলাম তোমায়। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে পুলিশ। শুরুতে হালকা আলো, বাকিটা আবছা অন্ধকার। মেঝেতে রক্তের ফোয়ারা, সাথে ছোট ছোট মাংসের টুকরো। টেবিলে বৃহৎ, হাত পা মাথা চোখ টুকরো টুকরো করে সাজানো, সব যেন সাজিয়ে রাখা হয়েছে কোনো প্রদর্শনীর জন্য। কাটা অংশগুলো দেখে বোঝার উপায় নেই অংশগুলো ঠিক কার শরীরের। নিচে পড়ে আছে উদারিং হাইটস ট্র্যাজেডি প্লাস টাইম, মাই ফাদার বিফোর মি, বাই দ্য টাইম ইউ রিড দিস আই উইল বি ডেড, আই ওয়াজ হেয়ার। কাভারে লেগে আছে ফোঁটা ফোঁটা রক্ত। আরও পড়ে আছে কয়েকটি ব্যর্থ আঙ্গুল। সিলিংয়ে ঝুলে আছে রশি, অন্য ফ্যানের বাতাসে ঝুলছে ধীর গতিতে। মেঝে এবং টেবিল ছাড়াও বইয়ের তাক, দেয়াল, চেয়ার সব কিছুতে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ। কোথাও এঁকে আছে মানুষ, কোথাও এঁকে আছে বিরহ, কোথাও এঁকে আছে প্রেম। নীলা বাধা পড়ে আছে চেয়ারে, অজ্ঞান অবস্থায়। নীলার মাথা নেতিয়ে পড়ার ধরন, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল বহুদিনের কাঙ্ক্ষিত কোনো ঘুম ঘুমিয়েছে সে তখনও জানে না শ্রাবণ কোথায়, কেমন আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। শ্রাবণ তার প্রেমিকের নাম। সে তাকে ভয়ানকভাবে ভালোবাসত। নীলা তার ভালোবাসা সঠিকভাবে বুঝতে পারেনি কখনোই। তার কিছু চুল কপাল বেয়ে চোখ ছুঁয়ে এমনভাবে পড়েছিল ঠিক যেমনটা শ্রাবণ চাইতো। যখন তাদের সম্পর্ক ভালো ছিল তখন এভাবে চুল পড়া দেখলে সে নীলার সামনে বসে নীলার হাঁটুতে হাতের ভর দিয়ে নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখত আর বলতো, আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ, বলে নীলার কোলে মাথা রেখে বসে থাকতো। নীলা তখন শ্রাবণের মাথা সোজা করে তুলে ধরে চোখে চোখ রেখে বলতো, আমি চলে গেলে আমার পাগলটা কার কোলে এভাবে মাথা রাখবে? এবং শ্রাবণের দিকে তাকিয়ে হাসতো, ভালোবাসার হাসি। বিয়ের পর চোখের উপর চুল পড়া দৃশ্য দেখার মতো কখনো কোনো আবদার করেনি শ্রাবণ। তখন নীলা ইচ্ছে করে চোখের উপর চুল ফেলে রাখলেও ফিরে তাকাতো না সে। নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকে তার পুরোটা জুড়ে ছিল নীলা আর শ্রাবণের পরিচয় ভার্সিটি জীবনে। 2 বছরের জুনিয়র ছিল নীলা। আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিক চরিত্র হেক্টর আর একেলিসকে নিয়ে কথা বাড়াতে গিয়ে তাদের বাড়তি পরিচয়। প্রতিযোগিতার টপিক ছিল ইডিয়াড মহাকাব্যে কাকে বেশি পছন্দ এবং কেন। নীলা একেলিস আর শ্রাবণ হেক্টরের পক্ষ নিয়ে লড়েছিল। প্রথম দিকে অনেক এগিয়ে থাকলেও পরে চুপসে গেল শ্রাবণ, কারণ তখন তার পুরো মনোযোগ ছিল নীলার চোখ বেয়ে চুল পড়ার উপর, নীলার কণ্ঠের উপর, নীলার হাসি এবং নীলার খোলা চুলের উপর। চুপসে যাওয়ার পর বিতর্কে হেরে গেলেও পরে লাভই হয়েছিল শ্রাবণের, কারণ তার হঠাৎ চুপসে পড়া নজরে পড়েছিল নীলার। তাই তো বিতর্ক শেষে নীলা শ্রাবণকে বলে উঠল, আপনি এভাবে থেমে গেলেন কেন ভাইয়া? কিছুটা নিচের দিকে তাকিয়ে শ্রাবণ উত্তর দিল, এমনি, কথা খুঁজে পাচ্ছিলাম না। পেছন থেকে শ্রাবণের বন্ধুরা হাসতে হাসতে কি যেন বলতে চাইল। নীলার সেটা বুঝতে বাকি রইল না, সে লজ্জায় পড়ে গেল, শ্রাবণও। তাই শ্রাবণ বলল, আচ্ছা আমি আসি। আমিও, বলেই দুজন দুদিকে চলে গেল। পেছন ফিরে তাকাতে গিয়েও কেউ তাকায়নি। ডিপার্টমেন্টে জুনিয়র মেয়েদের মাঝে এমনিতেও শ্রাবণ সম্বন্ধে অনেক ভালো ধারণা। সে অনেক ভদ্র, হাসি খুশি আর শান্ত স্বভাবের। কয়েকজন জুনিয়র ওকে অনেক পছন্দও করে। সেসব জুনিয়রের একজন হলো নীলা। চোখের উপর চুল পড়া ছাড়াও নীলার প্রতি শ্রাবণের আরও কিছু আবদার ছিল। শ্রাবণ ছিল অনেক গোছালো স্বভাবের, তবে যখন থেকে নীলার সাথে পরিচয় তখন থেকে আগোছালো হয়ে গেল। সে চাইতো নীলা তাকে বকাঝকা করে গুছিয়ে দেবে, আর তাই সে ইচ্ছে করেই আগোছালো হয়ে থাকতো।
শ্রাবণ বলতো, কেবল তুমি গুছিয়ে দিবে বলে আমি আগোছালো হয়ে যাব আবার। তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব বারবার। নীলাও শ্রাবণকে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো। নীলার প্রতি শ্রাবণের আরও একটি আবদার ছিল। নীলা যেন তার সাথে অনেক ঝগড়া করে, রাগ কিংবা অভিমান করে, তাই সে মাঝে মধ্যে ইচ্ছে করে নীলার অবাধ্য হতো, নীলাকে খেপাতো। ঝগড়ার এক পর্যায়ে নীলা যখন কান্না শুরু করত, তখন শ্রাবণ পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলতো, সরি, ইচ্ছে করে রাগানোর জন্য। এতে নীলার রাগ না কমে বরং বেড়ে যেত, আর বলতো, এরকম ঝগড়া করলে আমি সত্যিই একদিন দূরে চলে যাব। নীলা দূরে চলে গিয়েছিল, তবে দূরে গিয়েছিল শ্রাবণের অতিরিক্ত অধিকার দেখানোর কারণে। অতিরিক্ত অধিকার দেখানোটা এক সময় নীলার মনে তার জন্য বিরক্তির জন্ম দেওয়া শুরু করে, আর সে বিরক্তি থেকে বাঁচতেই তৃতীয় ব্যক্তির উদয়। তৃতীয় ব্যক্তিটি আসাতে নীলা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকে পড়ে তার উপর, আর শ্রাবণ তার পুরনো একাকিত্বের। শ্রাবণের একাকিত্ব ছিল ছোটবেলা থেকে। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, সারাদিন বাহিরে বাহিরে থাকতেন, বউ আর ছেলেকে তেমন সময় দিতেন না তিনি। শ্রাবণের বাবা মায়ের মাঝেও তেমন ভালো সম্পর্ক ছিল না তখন। সম্পর্ক ভালো না থাকার পেছনে প্রধান কারণ এক পরনারীর উপর লোভ ছিল শ্রাবণের বাবার। টাকার কারণে পরনারীকেও হাতের মুঠোয় পেয়ে গেলেন তিনি। এ নিয়ে স্বামী স্ত্রী দুজনের মাঝে ঝগড়া হতো প্রায়। অনেক মারধরও করতেন শ্রাবণের মাকে। রাতে যখন ঘুম ভেঙে গিয়ে মারধরের শব্দ কানে আসতো শ্রাবণের, তখন সে বিষয়টা মেনে নিতে পারত না। শ্রাবণের মা যখন একা একটি রুমে এসে কান্না করতেন, সে তখন আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখত, কখনো কাছে যেত না মায়ের। বাবাকেও ভয় কিছু বলতে পারত না কখনো। যখন পরনারীর উপর বাবার লোভ বিষয়টি ভালোভাবে বুঝতে পারল, তখন থেকে বাবার উপর ঘৃণা জন্মালো তার। একটু ঘৃণা জন্মেছিল মায়ের উপরও, ঠিক তখন যখন তিনি দ্বিতীয় বিয়েতেও মত দিলেন। মত দেয়া ছাড়া আর কিছু করার ছিল না মায়ের। শ্রাবণের মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছিল ছাড়াছাড়ি হওয়ার কয়েক মাস পর। শ্রাবণ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবা মায়ের ছাড়াছাড়ি হওয়ার আগ পর্যন্ত সে তার বাবা মায়ের রুম থেকে সবচেয়ে দূরের রুমে থাকার চেষ্টা করত, যেন মায়ের কান্নার আওয়াজ তার কানে না আসে। সব কিছুর পরেও প্রায় প্রতিদিন ঘুম ভেঙে যেত তার। প্রতিদিন মায়ের রুমের পাশে দাঁড়িয়ে থাকা হতো অনেকক্ষণ। এ যেন এক নিত্যদিনের অভ্যেস, এ যেন এক না বলা দায়িত্ব। শ্রাবণের মা আরও আগে ভাইদের কাছে চলে যেতেন যদি শ্রাবণ না থাকত। শ্রাবণের কথা ভেবেই তিনি যন্ত্রণা বয়ে এসেছিলেন। মায়ের কষ্ট শ্রাবণ বুঝত, শুধু মুখ ফুটে মাকে কিছু বলতো না। মা চলে যাওয়ার পর শ্রাবণ আরও একা হয়ে গেল। তবে একটা কথা ভেবে শ্রাবণ নিজেকে সান্ত্বনা দিত এই বলে যে মায়ের মার খাওয়ার শব্দ কিংবা তারপরের কান্নার শব্দ তাকে শুনতে হবে না আর। তবুও প্রতি মধ্যরাতে ঘুম ভেঙে যেত শ্রাবণের। মা মা বলেই চিৎকার দিয়ে জেগে উঠত সে। শ্রাবণের মা চলে যাওয়ার কয়েকদিন পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করলেন, সেই পরনারীকেই। বিশ্ববিদ্যালয়ের কিছু বন্ধু যারা জেনে গিয়েছিল শ্রাবণের সব, তারা প্রায় নিজেদের মাঝে শ্রাবণকে নিয়ে হাসাহাসি করত তার বাবাকে নিয়ে, বাবার সে পরনারী, এমনকি তার মাকে নিয়েও। বন্ধুদের কথাগুলো বুঝতে পেরে কারো সাথে মিশতে চাইতো না শ্রাবণ। একা একা থাকতো। মা চলে যাওয়ার পর বাসা তার কাছে এক যন্ত্রণা এবং দুঃস্বপ্নের নাম হয়ে দাঁড়ালো। সে বাসায় তার মায়ের সকল স্মৃতি, যে বাসা মধ্যরাত হলে ঘুমের ঘোরে তাকে নিয়ে যেত মায়ের রুমের কাছে, যে বাসায় পরবর্তীতে তার মায়ের আসন দখল করলো সেই পরনারীটি, সে বাসাতে আর কোনোভাবে থাকতে পারছিল না শ্রাবণ। তাই বাবাকে জানালো তার প্রথম চাওয়া, আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো হয়তো আপনি জানেন, কিংবা না জানলেও আমি বলার পর খুব সহজে বুঝতে পারবেন কথাগুলোর কারণ। এ বাসায় থাকতে আমার একটুও ভালো লাগছে না আর, এবং কেন লাগছে না তা আপনি খুব ভালো করে জানেন আশা করি। কিছু বলতে হবে না এ বিষয়ে। আমি চাই আমাকে বিশ্ববিদ্যালয়ের পাশে একটি মেস কিংবা একটি ছোটোখাটো বাসা ভাড়া করে সেখানে থাকার সুযোগ করে দিন। এতে আমি অনেক উপকৃত হব। সব কিছুর পরে বাবাও ছেলের কষ্ট বুঝত, তাই ছেলের কথা মতো এক 5 তলা দালানের চিলেকোঠার ঘর ভাড়া করে দিলেন।
ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিলেন। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতেন তিনি। চিলেকোঠার ঘরটি খুব পছন্দ হলো শ্রাবণের। নিজের মতো করে একাকী থাকতে চাইতো বলেই ঘরটি তার খুব বেশি পছন্দের। ঘরটি পছন্দ হওয়ার আরও বড় দুটি কারণ হলো, তার আগের ঘরে অনেক বেশি অন্ধকার ছিল, আলো আসতো না তেমন। আর চিলেকোঠার ঘরটিতে অন্ধকারের পাশাপাশি মাঝে মাঝে কিছু আলোও আসতো। এবং এ ঘরে মায়ের কান্নার জন্য আলাদা কোনো রুম বরাদ্দ ছিল না। মায়ের বিয়ের পর মাকে বলা তার প্রথম প্রশ্নটি ছিল, আপনাকে এত করে বললাম তারপরেও বিয়েটা করলেন, এই বিয়েটা না করলে হতো না? কথার জবাব হিসেবে সেদিন মা কোনো উত্তর দেননি শ্রাবণকে, চুপ করেই ছিলেন। এ উত্তর মায়ের জানা নেই। বাবা থেকে আলাদা হওয়ার পর শ্রাবণ মাকে প্রায় দেখতে যেত। মায়ের কাছে কিছুদিন থেকেও গিয়েছিল প্রথম কয়েকবার। তবে যেদিন থেকে মায়ের দ্বিতীয় বর আসা যাওয়া শুরু করলো, সেদিন থেকে মায়ের কাছে যাওয়া কমে গেল শ্রাবণের। যেদিন প্রথম মায়ের দ্বিতীয় বরকে শ্রাবণ দেখল, তখন সে কথা বলেছিল মায়ের সাথে। সেদিন শ্রাবণের মা শ্রাবণকে তার বাবা সম্বন্ধে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, তোমার বাবা কেমন আছেন? শ্রাবণের মা সবসময় স্বামীর কথা কম জিজ্ঞাসা করতে চাইতেন, অথচ তার আর শ্রাবণের বেশিরভাগ কথা জুড়েই থাকতো শ্রাবণের বাবা। মায়ের এই প্রশ্ন শুনে শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস। বাবা ভালো আছে। তুমি ঠিকমতো পড়াশোনা করো? পরনারীটির কথা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গিয়ে আবার বললেন, নতুন মা তোমার সাথে কথা বলতো? বলতে চাইতো, কিন্তু আমি বলিনি কখনো। তোমাকে স্নেহ করতো? আমি ওনার সামনে যেতাম না তেমন। কেন, ভয় পেতে? শ্রাবণ তখন অন্যদিকে কথা ঘুরিয়ে মাকে বলল, আমি জানি সামনের ঘরে বসা লোকটি কে। আমি এই নিয়ে তেমন কিছু বলবো না আপনাকে, শুধু বলবো বিয়েটা না করলে হয় না? তুমি যেহেতু লোকটিকে চেনো এবং জানো যে কেন তিনি এখানে, এ বাড়িতে, তাই নতুন করে তোমাকে আর কিছু বলার নেই। বেশ কয়েকদিন ধরে তুমিও শুনে আসছো সব। সময় হলে তুমি নিজেই বুঝে যাবে এই বিয়েতে আমার মত ছিল কিনা এবং এই বিষয়টা। কিছু কিছু সময় প্রকৃতির কাছে নিজেদের ছেড়ে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। শ্রাবণ মাথা নাড়ল। তাদের কথার মাঝে হঠাৎ লোকটি এসে হাজির, সাথে শ্রাবণের মামা। শ্রাবণ, এদিকে আসো তো, তোমার সাথে কিছু কথা আছে বলেই মামা তাকে বের করে অন্য রুমে নিয়ে গেলেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো শ্রাবণ? শ্রাবণ মায়ের রুমের দিকে তাকাতে তাকাতে বলল, জি মামা ভালো, আপনি কেমন আছেন? মামা শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হ্যাঁ ভালো। তারপর শ্রাবণ নিচের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মায়ের বিয়ে দেওয়াটা কি খুব দরকার? দেখো শ্রাবণ, তুমি এখন ছোট না যে তোমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। তুমিও সব কিছু বোঝো। আমরা কেন এইসব করছি, কেন তোমার মায়ের দ্বিতীয় বিয়ে, কেন তোমার দ্বিতীয় বাবা, সব বুঝো। দ্বিতীয় বাবা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমার বাবা বেঁচে থাকতেও দ্বিতীয় বাবা? তোমার বাবা কি কোনো মানুষ? একটা পশু সে। আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে, এখন আবার বিয়েও করেছে। তোমার মাকে তো আমরা অনেক আগেই নিয়ে আসতাম, অনেকবার বলেছিলামও। সে তোমার কথা ভেবে সেখানে পড়ে থাকতো। অনেক সহ্য করেছি। আর না, এই লোকটি তোমার বাবার মতো অমানুষ না। আর বিয়ের পরে তোমার মা আর এ বাড়িতে থাকবে না। তুমি এসো মাঝে মাঝে, তোমার কোনো অযত্ন হবে না। চাইলে আমাদের কাছেও থাকতে পারো। তুমি থাকো, আমি তোমার মায়ের কাছে কিছু কথা বলে আসি। কথাগুলো বলে তিনি বোনের রুমে চলে গেলেন। শ্রাবণ চুপ করে বসে রইল মামা ফিরে আসা পর্যন্ত। ভেতর থেকে কিছু কথা তার কানে আসলো। কথাগুলো তার মায়ের, মামা আর দ্বিতীয় বরের। শ্রাবণের মামা বোনের হবু বরকে শ্রাবণের সম্বন্ধে ইঙ্গিত দিয়ে বললেন, শ্রাবণকে তো চিনলেন, যার কথা বলেছিলাম আপনাকে, আমার বোনের প্রথম ঘরের ছেলে। সে যদি তার মায়ের কাছে মাঝে মাঝে যায়, আপনার কোনো সমস্যা হবে? তিনি উত্তর দিলেন, না, সমস্যা কেন হবে? সে তার মায়ের কাছে যাবে, আমার কোনো আপত্তি নেই এতে। শ্রাবণের মামা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, শুনে খুশি হলাম। আসলে ছেলেটার বাবা মা থেকেও এখন না থাকার মতো, তাই মায়ের কাছে যখন মন চায় যাক। তিনি আবারও মাথা নেড়ে সম্মতি দিলেন। তারপর হঠাৎ শ্রাবণের মা রুম থেকে বেরিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। শ্রাবণের চোখ বেয়েও পানি ঝরতে লাগলো। মা ছেলের মাঝে মামা চলে এলেন। তারপর বোনকে বললেন, তুই রুমে যা। শ্রাবণের মা চলে গেলে মামা বললেন,
আগামী মাসে তোমার মায়ের বিয়ে, তুমি কিছুদিন আগে চলে এসো। তিনি আবার চলে গেলেন। মামা চলে যাওয়ার পর শ্রাবণ অনেক কিছু ভাবতে লাগলো। তার মনে হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মায়ের বিয়ে হয়ে যাবে, লোকটি মায়ের সাথে থাকবে। সেদিন থেকে শ্রাবণ মনে মনে সিদ্ধান্ত নিল মায়ের কাছে আর আসবে না। তেমন এসেছিল খুব কম, এবং বেশিরভাগ এসেছিল নীলার সাথে। নীলার সব কথা মাকে বলতো শ্রাবণ। নীলার সাথে পরিচয়, ঝগড়া, নীলার তৃতীয় ব্যক্তি, শ্রাবণকে অবহেলা সবই বলে দিত মাকে, কারণ মা ছাড়া যে বিশ্বাস করার মতো আর কেউ ছিল না তার। বিতর্ক প্রতিযোগিতার দিন শ্রাবণের বন্ধুদের ইশারার পর থেকে নীলা বুঝতে পেরেছিল শ্রাবণও তাকে পছন্দ করে, কিন্তু সেও যে শ্রাবণকে পছন্দ করে সেটা তখনও শ্রাবণকে বুঝতে দেয়নি সে। তবে সেদিনের পর থেকে দুজন আরও বেশি কথা বলা শুরু করলো। তাদের কথা হতো মূলত ফেসবুকেই। সামনাসামনি দেখলে সৌজন্য বিনিময় ছাড়া তেমন কথা হতো না তাদের। দিনটি ছিল নতুন বছরের প্রথম দিন। নীলা শ্রাবণ যেদিন প্রথম বিশেষভাবে দেখা করে, সেদিন থেকেই মূলত তাদের সম্পর্কের সূচনা হয়। পহেলা বৈশাখের আগের রাতে নীলা শ্রাবণকে অনলাইনে দেখে মেসেজে বলল, ভাইয়া কেমন আছেন? ভালো, তুমি? আমিও। কাল তো পহেলা বৈশাখ, কাল আপনার প্ল্যান কি? আমার কোনো বিশেষ দিন নাই, তাই কোনো প্ল্যানও নাই, খাবো আর ঘুমাবো। কোথাও বের হবেন না? না, বের হয়েও বা করবো কি? নীলা কিভাবে দেখা করার কথা বলবে ঠিক বুঝতে পারছিল না। সে আশা করছিল দেখা করার কথাটা শ্রাবণই বলবে, কিন্তু যখন দেখল শ্রাবণ কিছু বলছে না, তখন নীলা সংকোচের সাথে বলল, ভাইয়া ক্যাম্পাসে আসবেন না কাল? ক্যাম্পাসে কেন? তেমন কোনো কাজ নেই। সবাই আসবে তো ক্যাম্পাসে, চলে আসুন। গিয়ে কি করব? সবাই তো কাল প্রেমিক প্রেমিকা নিয়ে ঘুরবে, আর আমি বুঝি হাদারামের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সেসব? শ্রাবণের কথা শুনে ওপাশ থেকে হাসা শুরু করলো নীলা, এবং কথার মারপ্যাচে শ্রাবণ থেকে সত্যি কথা জানার জন্য বলল, সেটা কেন হবে? আপনিও আপুকে নিয়ে ঘুরবেন, আর শুনুন, আপুকে আমার সাথে পরিচয় করিয়ে দিবেন কিন্তু। আপু কই পাবো? মেসেজটা পেয়ে নীলার মুখে তখন কাঙ্ক্ষিত এক সন্তুষ্টি মাখা হাসি। তবুও ভনিতা করে বলল, কি বলেন? আপু কই পাবেন মানে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? অভাব পড়েনি, তবে এখনও কেন যেন কারো সাথে মনের মিলটা ঠিক হয়ে ওঠেনি। যাই হোক, আসেন আগে, আমি না হয় খুঁজে দেব একজন। কথার পিঠে কথা বাড়িয়ে শ্রাবণ বলল, আর না পারলে তোমার সাথে ঘুরবো, কি বলো? নীলা মনে মনে ঠিক এ কথাটাই শুনতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে, তাই খুশি মনে জানালো, আচ্ছা সে দেখা যাবে, আগে ক্যাম্পাসে আসুন কাল। শ্রাবণ হাঁ বোধক সুরে উত্তর দিয়ে বলল, ওকে। ও হ্যাঁ, শুনুন, পাঞ্জাবি পরে আসবেন। পাঞ্জাবি পরা লাগবে? পয়লা বৈশাখে ছেলেদের লাল পাঞ্জাবিতে বেশি দেখা যায় বলে নীলাও শ্রাবণকে লাল পাঞ্জাবি পরে আসতে বলল, এবং সে কি পরবে জানতে চাওয়ায় শ্রাবণকে সে জানালো সে শাড়ি পরবে। তারপর এভাবে আরও কিছুক্ষণ কথা বলে দুজন বিদায় নিল। বিদায় নেওয়ার পর থেকে শ্রাবণ নীলার হঠাৎ দেখা করতে চাওয়ার কারণ খুঁজতে লাগলো, আর সম্ভাব্য কারণ হিসেবে যা পেল সে তাতেই সন্তুষ্ট। সকালে শ্রাবণ ক্যাম্পাসে গিয়ে পৌঁছানোর কিছুক্ষণ আগে নীলা এসে হাজির। বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। শ্রাবণ নীলাকে দেখে অনেকক্ষণ তাকিয়েছিল এক দৃষ্টিতে। নীলার কপাল বেয়ে তখনও কিছু চুল চোখের উপর আসা যাওয়া করছিল। শাড়ির সাথে রং মিলিয়ে ব্লাউজ, হাতে রেশমি চুড়ি, এই যেন এক অন্য নীলাকে দেখছিল শ্রাবণ, ঠিক তার মনের নীলাকে। শ্রাবণের এভাবে তাকিয়ে থাকা খেয়াল করেছিল নীলার এক বান্ধবী। সে অন্য সবাইকে ইশারা করে শ্রাবণকে দেখালো। তখনও শ্রাবণ বুঝতে পারেনি তাকে নীলার বান্ধবীরা পর্যবেক্ষণ করছে। সে যখন বুঝতে পারল, নিজে ইতস্তত বোধ করে অন্যদিকে চোখ ফিরালো। নীলার বান্ধবীরা দুষ্টুমি করে নীলাকে আস্তে আস্তে বলতে লাগলো, যাও, ভাইয়া দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। দেখতে অনেক সুদর্শন ছিল শ্রাবণ। পাঞ্জাবিতে শ্রাবণকে ঠিক তেমনই লাগছিল যেমনটা ভাবত নীলাও তার প্রিয় মানুষকে নিয়ে। নীলা সামনে আসার পর শ্রাবণ বলেই ফেলল, তোমাকে অনেক সুন্দর লাগছিল। কেন, এখন লাগছে না? লাগছে, তবে বান্ধবীদের মাঝে ভালো লাগছিল বেশি। তাহলে ওখানে গিয়ে বসে থাকবো? আমি কি জানি, তুমি আসতে বলেছ তাই এসেছি। কথাটা নীলার আত্মসম্মানে লাগলো, তাই সে নিচের দিকে তাকিয়ে বলল, দুঃখিত আসতে বলার জন্য। শ্রাবণ তার কথার ভুল বুঝতে পেরে বলল, আরে কি হলো, এভাবে বলছো কেন? আমি তেমন কিছুই বুঝাইনি। আচ্ছা চলো কোথাও বসি। নীলা কোনো কথা বলল না, কিন্তু শ্রাবণের সাথে হাঁটল।
পার্কে গিয়ে বসলো তারা। নীলা তখনও চুপ। শ্রাবণ বুঝতে পারল কথাটা এভাবে বলা তার মোটেও ঠিক হয়নি এবং কথাটা নীলার কাছে অনেক অপমানের লেগেছিল। তাই সে অপরাধ বোধ নিয়ে বলল, আচ্ছা আমি দুঃখিত, আমি বুঝিনি যে তুমি কষ্ট পাবে, বুঝলে এভাবে বলতাম না। নীলা শান্ত স্বরে বলল, আপনি কেন দুঃখিত বলছেন? দোষ তো আমার, আপনাকে শুধু শুধু আনলাম। আচ্ছা আমি আবারও দুঃখিত। কথাটা বলে উঠে গেল শ্রাবণ। মিনিট 3 পর হাতে 2টি আইসক্রিম নিয়ে ফিরে এসে শ্রাবণ বলল, নাও আইসক্রিম খাও, রাগ কমে যাবে। কথাটা বলে একটা আইসক্রিম নীলার হাতে ধরিয়ে দিল। নীরবতা ভেঙে নীলা বলে উঠল, আইসক্রিম আমার অনেক প্রিয়, বুঝলেন কিভাবে? বেশিরভাগ মেয়ে আইসক্রিম অনেক পছন্দ করে, এটা বোঝা কঠিন কিছু না। তাও ঠিক। তাদের কথার মাঝে হঠাৎ এক ফুলকুমারীর আগমন। নীলার দিকে তাকিয়ে মেয়েটি বলল, আপু একটা মালা নেবেন? নেয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও নীলা নাক বলে দিল। মেয়েটি আবারও অনুরোধ করল নীলাকে। তখন শ্রাবণ মেয়েটির কাছে থাকা সবগুলো মালা থেকে খুঁজে সবচেয়ে সুন্দর স্নিগ্ধ মালাটি নিল। মেয়েটা যেতেই নীলাকে বলল, শাড়ির সাথে বেলি ফুলের মালা খোপায় দিলে তোমাকে অনেক ভালো লাগবে। নীলা শ্রাবণের কথার বিপরীতে বলল, আচ্ছা পরে দেব। কিছুটা আদেশের সুরে শ্রাবণ বলল, পরে কেন, এখন দাও। শ্রাবণের দিকে তাকিয়ে নীলার উত্তর, এখন দিতে গেলে চুল একটু এলোমেলো হয়ে যাবে। কয়েক সেকেন্ড চুপ থেকে শ্রাবণ বলল, কিছু মনে না করলে আমি পরিয়ে দেই। না মানে কিছু বলতে গিয়েও কথা বাড়ল না নীলা। তারপর শ্রাবণ নিজের মতো করে নীলার খোপায় বেলির মালা পরিয়ে দিল। অনেক ঘোরাঘুরির পর সেদিন নীলা শ্রাবণ একসাথে বাসায় ফিরল, রিক্সা করে। প্রথম দিকে দুজনের মাঝে কিছুটা দূরত্ব থাকলেও পথ বাড়ার সাথে সাথে মাঝের দূরত্বটা চলে গেল। উঁচু নিচু জায়গাতে একে অন্যের সাথে হালকা ধাক্কা দুজনের সমীকরণকে যেন আরও মধুর করে তুলল। বাসায় ফেরার পর নীলা সারাদিনের কথা বারবার ভাবল। নিজে নিজে অনেক সমীকরণ মিলিয়ে হাসতে লাগলো। শ্রাবণও বুঝে গিয়েছিল তাদের মাঝে কিছু একটা হতে যাচ্ছে। এরপর থেকে দুজন আরও ঘনিষ্ঠ হতে থাকলো। নীলা শ্রাবণকে সম্বোধন করা আপনির বাধা পেরিয়ে তুমিতে এলো। দুজন তাদের ছোট ছোট স্বপ্ন, ইচ্ছে আর নিত্যদিনের ভালো লাগাগুলো মিলাতে শুরু করলো। এই যেন ঘন বর্ষায় ভেসে আসা 2টি নীলপদ্মের একই সাথে থাকার আকুতি, একই সাথে ভেসে বেড়ানোর প্রত্যাশা। স্বপ্নবোনা দিনগুলোর শুরুর দিকের কথোপকথন ছিল এমন, আচ্ছা নীলা, আমাকে শাসন করতে পারবে? যদি নিজের খেয়াল না রাখো তখন বুঝবে। আর কেউ অনুমতি দিলে পারবো না কেন? আচ্ছা শ্রাবণ, যদি কখনো মন খারাপ থাকে কি করবে তুমি? পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলবো ভালোবাসি। আর কখনো বা মায়াবী কোনো পুতুল নিয়ে বলবো বাবুটা কিউট না? পাগল একটা। পাগলির তখন মন ভালো হবে তো? অনেক অনেক ভালো হবে। অভিমান করলে ভাঙাতে পারবে? খুব পারবো। অফিসে যাওয়ার সময় শার্টের বোতাম মেরে দিবে কেউ? দেওয়া যায়। ছুটির দিন আমাকে ঘুরতে নিয়ে যাবে কেউ? নিব তো। কেউ আমাকে অধিকার দিবে তার কপালে রোদ চুমু খাওয়ার? সত্যিকারের অধিকার দিতে হয় না, নিয়ে নিতে হয়। বুঝলেন মিস্টার? জি ম্যাডাম। এভাবে কথার পিঠে কথা বলে স্বপ্ন বুনতে লাগলো দুজন। তবুও শ্রাবণের মনে ভয় কাজ করত সবসময়, যদি নীলা হারিয়ে যায়। তাই সে আগেই তার সব অতীত বলবে বলে ঠিক করলো। দিনটি ছিল নীলার জন্মদিন, যেদিন শ্রাবণ তার সব কষ্ট নীলার সাথে ভাগ করে নিতে চাইল এবং নীলাকে নিজের মতো করে পেতে চাইল। জন্মদিনে নীলার জন্য তার প্রিয় কিছু উপহার হিসেবে নিল, যেভাবে সে নীলাকে দেখতে চাইতো সব সময়। উপহারগুলো ছিল নীল শাড়ি, লাল নীল হলুদ বেগুনি রেশমি চুড়ি, পায়েল আর পছন্দের বেলি ফুলের মালা। নীলা পার্কে প্রতীক্ষায় ছিল শ্রাবণের। পরনে ছিল লাল শাড়ি, সেটাও শ্রাবণ বলে দিয়েছিল রাতে। শ্রাবণ নীলার কাছে গিয়ে নীলাকে বলল, একটু ওদিকে ফিরো তো। নীলার উত্তর ছিল পাল্টা প্রশ্ন, কেন? মেয়েরা সোজাসুজি উত্তর দেওয়া থেকেও খুব সম্ভবত পাল্টা প্রশ্ন করতে বেশি ভালোবাসে। নীলাও শ্রাবণের বেশিরভাগ প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করত। যা বলি লক্ষ্মী মেয়ের মতো শোনো, কোনো কথা না। নীলা ফিরল। তারপর শ্রাবণ হাত থেকে বেলির মালা নিয়ে নীলার খোপায় পরিয়ে দিল। হাত ধরে হাতে রেশমি চুড়ি একে একে পরিয়ে দিল সব। হাঁটু গেড়ে বসে নীলাকে বলল, জুতা খুলে পা একটু উপরে তোলো। নীলা তুলল। নীলার পায়ে পায়েল পরিয়ে দিল শ্রাবণ। তারপর নীলাকে বলল, এবার ঠিক করে দাঁড়াও।
নীলা দাঁড়ালো। শ্রাবণ মন ভরে দেখল নীলাকে। শ্রাবণের হাত ধরে নীলা বলল, সবসময় এভাবে থাকবে তো? এবার শ্রাবণের পাল্টা প্রশ্ন, কি মনে হয়? নীলার উত্তর, জানি না। কিছুক্ষণ আগেও হাসি খুশি থাকা মুখটি মলিন হয়ে এলো শ্রাবণের। নীলার হাত ধরে সে বলল, জানো নীলা, আমার মা বাবা থেকেও নেই, আমার পাশে দাঁড়ানোর মতো আপন বলতে কেউ নেই এখন। শ্রাবণের কথায় নীলা অবাক হয়ে তাকিয়ে থাকলো। এক ঝাঁক কৌতূহল এসে বাসা বাঁধল তার মনে। তোমাকে আমার কিছু কথা বলার ছিল নীলা। শ্রাবণ তার সব কথা নীলাকে বলা শুরু করলো। নীলা মন দিয়ে সব শুনল। সে খেয়াল করে দেখল যে কথা বলতে গিয়ে শ্রাবণের গলা জড়িয়ে আসছিল বারবার। সব বলা শেষে নীলার হাতে আরও শক্ত করে ধরে বলল, তুমি আমার অন্ধকার জীবনে এক টুকরো আলোর মতো, যাকে আমি আমার সব কিছু দিয়ে আগলে রাখতে চাই। শ্রাবণের চোখে তখন কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়তে গিয়েও থেমে আছে চোখের কোণে। নীলা তার শাড়ির আঁচল দিয়ে সে পানিগুলো যত্ন সহকারে মুছে দিয়ে বলল, তুমিও ছেড়ে যেও না, কখনো যাব না, আমিও না। শ্রাবণ নীলাকে একটু কাছে টেনে কপালের মাঝে, ঠিক যেখানে টিপ পড়ে মেয়েরা, সেখানে চুমু খেলো। নীলা লজ্জায় শ্রাবণের বুকে মুখ লুকালো, আর শ্রাবণ আলতো করে জড়িয়ে ধরল নীলাকে এবং কানের কাছে মুখ ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। শ্রাবণের বুকে মুখ লুকিয়ে রাখা নীলা উত্তর দিল, আমিও। কি? ভালোবাসি। কাকে? এই পাগলটাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর দুজনে পার্কের বেঞ্চে বসল। শ্রাবণের কাঁধে মাথা রাখল নীলা। তারপর দুজনের আবার শত স্বপ্নের ঘর বাঁধা শুরু। কথার এক পর্যায়ে শ্রাবণ বলল, শোনো। কি? এখন থেকে যতবার আমার সাথে দেখা করবে, প্রতিবারই এভাবে শাড়ি, চুড়ি, পায়েল, বেলি ফুলের মালা খোপায় করে আসবা। কিছুটা হেসে নীলা বলল, এভাবে আসলে তোমার ভালো লাগবে? সন্তুষ্টির ইশারাতে শ্রাবণের উত্তর, খুব। সেদিন থেকে শ্রাবণের সাথে বের হলে খোপায় বেলি ফুলের মালা, সাথে লাল কিংবা নীল রঙের শাড়ি, নানান রঙের রেশমি চুড়ি কিংবা পায়েল, কোনোটাই পরতে ভুল হতো না নীলার। আজও পরনে তার কালো শাড়ি, চুড়ি। তবে আজ সে শ্রাবণের সাথে দেখা করতে আসেনি, এসেছিল তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে। মায়ের বিয়ের পর প্রথম কয়েক মাস মায়ের সাথে দেখা করতে যায়নি শ্রাবণ। তখন সে বিশ্বাস করতে শুরু করলো মায়ের প্রতি ঘৃণাও আসে। তবে মা এবং মামাদের অসহায়ত্বের কথা চিন্তা করে মায়ের প্রতি ঘৃণা কমে গেল শ্রাবণের। প্রথম যেদিন মাকে দেখতে গিয়েছিল, সেদিন সে মাকে কিছু বলেনি তেমন। শুধু মা কেন বিয়েটা করলো সে নিয়ে একটি প্রশ্ন ছুড়ে দিল শ্রাবণ। বাকি সময় মা একাই বলেছিলেন সব। এমনকি কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি শ্রাবণ। কেবল মায়ের মুখের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। মায়ের প্রশ্নগুলো ছিল এমন, এতদিন আসনি কেন? তোমার বাবা কেমন আছে? নতুন মা? মাকে শ্রাবণ তার সব কথাই বলতো। একদিন নীলার কথাও বলে দিল সে। সেদিন শ্রাবণ তার মাকে বলল, আপনাকে কিছু কথা বলতে চাই। কি বলবে বলো? প্রথমে কিছুটা সংকোচ বোধ করলেও ধীরে ধীরে নীলার কথা বলে ফেলে শ্রাবণ। নীলা আমার বান্ধবীর নাম। সে আমাকে জানে, চিনে, বুঝে। সে আপনাদের কথাও জানে। আমি বলেছি তাকে আপনার কথা, মানুষটির কথা, সে সব জেনে শুনেও আমার পাশে থাকবে বলেছে। ছেলের কথা শুনে শ্রাবণের মা মনে মনে খুশি হলেন এবং বললেন, আগে কখনো বলনি যে? বলবো বলবো করেও বলা হয়ে ওঠেনি। তোমার সাথে পড়ে? না, আমার জুনিয়র। একদিন আমার কাছে নিয়ে এসো। আচ্ছা। দেখতে কেমন? ভালোই, আপনাকে দেখাবো। তোমার বাবা কেমন আছেন? জানি না। কেন? বাসায় যাওয়া হয়ে ওঠে না। কল দাও না? বাড়তি টাকা লাগলে। বাবার সাথে কথা বলো। নতুন মায়ের সাথে কথা হয়? মানুষটার সাথেই তো বলি না। আর ওনার সাথে কে বলবো? ওনার সাথেও বলো। ওই লোকটাকে আমার কেমন যেন ভালো লাগে না। কোন লোকটা? নতুন বাবা? নতুন বাবা শব্দটি শুনতে প্রস্তুত ছিল না শ্রাবণ। আর সে কখনো শুনতেও চায়নি এটা। তাই সে তার মাকে করুণ সুরে বলল, বাবা মা একবারই আসে, একবারই হয়। এদের পরে অন্য কেউ বাবা মা হয় না। তারা বড়জোর চেষ্টা করতে পারে, কিন্তু বাবা মা হতে পারে না। ছেলের এত গম্ভীর কথায় মা কিছুটা চমকে উঠলেন। মা ছেলের কখনো হেসে কথা বলতো না তেমন। মন খুলে কথাও বলতে চাইতো না খুব একটা। কারণটা হয়তো তাদের সময়টাই গম্ভীর। মায়ের সাথে দেখা করার কথা
যখন নীলাকে বলা হলো, নীলা অনেক খুশি হয়ে গেল, কারণ তার খুব ইচ্ছা ছিল শ্রাবণের মাকে দেখার, শোনার এবং জানার। নীলা শ্রাবণের মাকে দেখেছিল, শুনেছিল, তবে কখনো জানতে পারেনি, কখনো বুঝতে পারেনি। শুধু মাকে নয়, সে শ্রাবণকেও বুঝতে পারেনি কখনো। সে কখনো ভাবতেও পারেনি মানুষের জীবন, অনুভূতি, এমনকি মানুষের ভাগ্য কতটা অদ্ভুত হতে পারে, কতটা নির্মম হতে পারে। একটা কথা আশ্চর্য হলেও সত্য যে নির্মম জীবনগুলোর জন্য পৃথিবী কেন যেন অনেক বেশি নির্বোধ। পৃথিবী কখনো বুঝতে চেষ্টা করে না সেসব মানুষের আবেগ, অনুভূতি, কষ্ট, রাগ কিংবা অভিমান, আর এসব বোঝাতে গিয়ে পৃথিবীর কাছে তারা যা পায় উপহাসে ভরপুর একরাশ অষ্টহাসিযুক্ত পাগল উপাধি। শ্রাবণ কিংবা তার মায়ের ভাগ্যেও কোনো কিছু কম জুটল না। অন্যদিনকার মতো সেদিনও নীলা শাড়ি পরেছিল, মিলিয়ে ছুরি, এমনকি পায়েলও দিয়েছিল পায়ে। শ্রাবণের মায়ের সাথে দেখা করার জন্য অনেক আগ্রহের সমপরিমাণ অনেক ভয়ও ছিল নীলার। মায়ের কাছে যখন শ্রাবণ নীলাকে নিয়ে আসে, তখন বাসায় মা আর বাসার কাজের মহিলা ছাড়া আর কেউ ছিল না। শ্রাবণ তার মায়ের সাথে তার দ্বিতীয় বাবা না থাকার সময়গুলোতে দেখা করত। সে কখনো চাইতো না তার দ্বিতীয় বাবার সামনে পড়তে, কথা বলতে। শ্রাবণ শুরু থেকে মানুষটাকে অনেক ঘৃণা করত। শ্রাবণের পরিধির সব মানুষই তার ঘৃণার তালিকায় ছিল, শুধু দুটি মানুষ ছাড়া, তার মা এবং নীলা। আর এই দুটি মানুষ যখনই তার কাছে থেকে দূরে চলে যায়, তখনই সে পাগলের মতো হয়ে ওঠে। আর এ পাগলামি কেবল একটু গুরুত্বের, একটু মায়ার, একটু পাশে থাকার, একটু ভালোবাসার। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।